শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপবার রাঙা সকাল অনুষ্ঠানে। আজকের দিনটি সকলের ভালো কাটুক এই শুভকামনা জানিয়ে রাঙা সকালের আয়োজন শুরু করছি। প্রতিদিনকার মতো প্রথম ঘন্টায় আমরা গল্প করব এবং দ্বিতীয় ঘন্টায় সঙ্গীত আয়োজন রয়েছে। সঙ্গে আছি আমি লাবণ্য, কিবরিয়াও আছি। শুভ সকাল আমাদের সবার পক্ষ থেকে আরও একবার। সবসময়ের মতোই শুভকামনা থাকছে সকালবেলা যারা আমাদের অতিথি হয়েছেন তাদের জন্য সবসময়ের জন্যই শুভকামনা। তো আজকে প্রথম ঘন্টায় যিনি আমাদের সঙ্গে গল্প করবেন তিনি একজন স্থপতি এবং শিক্ষক সায়কা ইকবাল মেঘনা। চলুন তার সম্পর্কে আমরা জানার চেষ্টা করি। শুভ সকাল। শুভ সকাল। জি, আমরা আপনার সম্পর্কে পুরো ঘন্টা জুড়েই তো জানবো। তার আগে একটু শৈশবটা জানতে চাই, কোথায় জন্ম হয়েছে এবং কেমন ছিল শৈশব? জন্ম ঢাকায় হয়েছে। আচ্ছা। আমরা 3 বোন। আমার বাবা ছিলেন আর্টিস্ট, মা গৃহিণী। জন্ম হয়েছে আমি মোহাম্মদপুরে সলিমুল্লাহ রোডে, ওখানে জন্মগ্রহণ করেছি। ওখানেই জীবনের অলমোস্ট প্রায় 20 বছরের মতো ওখানেই ছিল। তার মানে আপনার জীবনে গ্রামীণ কোনো স্মৃতি নাই? আমার বাবারা কলকাতা থেকে এদিকে মাইগ্রেট করে আসেন অ্যারাউন্ড 67-68 ওরকম টাইমে, আর মারা হচ্ছে কুমিল্লা শহরেরই। আচ্ছা। সো ওরকম ভাবে আসলে গ্রামের স্মৃতি নাই, আমি মোটামুটি শহরেই বড় হয়ে। বাবারা বলতে কি মানে বাবা মাইগ্রেট করেছিল নাকি বাবার আগের জেনারেশন? বাবার ফুল ফ্যামিলি। সো বাবার বয়স কত তখন? ওই সময় ওনার বয়স তরুণ। মানে এই গল্পটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু যদি তরুণ হয়ে থাকে তাহলে তার জীবনের অন্যতম একটা স্মৃতি কেটেছে অন্য কোনো একটা দেশে, রাইট? সো ওই গল্পগুলো আপনাদের সঙ্গে করতেন কিনা, যে এখানে কার সঙ্গে মাইগ্রেট করলেন, কিভাবে হলো, স্টোরিগুলো? আসলে ওনারা এক বছরে আসছে এরকম না, আস্তে আস্তে ধীরে ধীরে ফুপুদের বিয়ে হলো এখানে, আস্তে আস্তে মাইগ্রেট করেছে। আচ্ছা। তো মাইগ্রেশনটা তো আমরা জানি সবাই যে ওদিক থেকে অনেকে এদিকে এসেছে, এদিক থেকে ওখানে গেছে। তো এটার একটা স্মৃতি কাতরতা এগুলো তো ছিলই। বাবা কি করতেন? উনি আর্টিস্ট ছিলেন কলকাতায়। উনি কমিউনিস্ট পার্টির সাথে ছিলেন, মানে খুব ছোট বয়সেই ওনারা জ্যোতি বসুর সাথে কাজ করেছেন। সো হি হ্যাড এ ডিফারেন্ট আপব্রিঙ্গিং। আর্টিস্ট বলতে আসলে কিসের আর্টিস্ট? মানে পেইন্ট করতেন? হ্যাঁ, উনি পেইন্ট, মানে উনি কলকাতা ক্রাফট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট ওখান থেকে গ্র্যাজুয়েশন করেছেন। এটা দিয়েই তার রুটি রুজি, মানে সংসার চলতো? হ্যাঁ, বাংলাদেশে এসে সংসার চলতো না, খুব কষ্ট করেই চলতো। সো ইটস আ ভেরি ইন্টারেস্টিং স্টোরি। মানে আপনার বাবা একজন আর্টিস্ট এবং তিনি একটা সংসার চালাচ্ছেন, তাও সেটা বলতে গেলে মুক্তিযুদ্ধের সময়কার। ওই সময়ের জন্য এটা আমি বলবো যে একজন আর্টিস্টের যে স্ট্রাগল, ওই স্ট্রাগলটা আমরা দেখে বড় হয়েছে। রাইট, আমি এই জায়গাটাই ফোকাস করতে চাই এবং এটা আমি একটু শুনতে চাই, কারণ আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষের শৈশব খুব গুরুত্বপূর্ণ তার বেড়ে ওঠার ক্ষেত্রে, তার বর্তমানের ক্ষেত্রে। আপনার বাবা আপনার পরিবারকে দেখে বড় হওয়া, এবং ডেফিনেটলি আপনি সেই রাস্তাতেই হেঁটেছেন কম বেশি বলতে গেলে, কারণ তাই না? কারণ আর্টিস্ট এবং স্থাপত্যবিদ্যা আমার তো মনে হয় সিমিলারিটিস ডেফিনেটলি আছে, রাইট? সো আপনার সম্পর্কে একটু ছোট করে দর্শকদের জানাই, তারপর আপনার কাছ থেকে আমরা শুনবো। 13ই মার্চ প্রকাশিত টাইম ম্যাগাজিনের দ্য ওয়ার্ল্ড গ্রেটেস্ট প্লেস অফ 2025-এর 100 স্থাপনার তালিকায় প্রথমবারের মতো স্থান পেয়েছে কোনো বাংলাদেশি স্থাপনা, আর সেটির স্থপতি হচ্ছেন সায়কা ইকবালের নকশা করা জেবুন্নেসা মসজিদ। টপ 5 সিভিক প্রজেক্টস ও প্ল্যাটফর্ম আর্ক ডেইলির টপ 5 রিলিজিয়াস প্রজেক্টেও নির্বাচিত হয়েছে জেবুন্নেসা মসজিদ। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগ থেকে ব্যাচেলর অফ আর্কিটেকচার ডিগ্রি লাভ করে স্পেনের ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড আর্কিটেকচার অফ ক্যাটালোনিয়া থেকে ডিজিটাল টেকটনিক্সে মাস্টার্স সম্পন্ন করেন তিনি। দেশে ফিরে ব্র্যাক ইউনিভার্সিটিতে শিক্ষকতা শুরু করেন। বাংলাদেশের প্রথম নারী স্থপতি হিসেবে 2015 সালে গ্ল্যান মার্কট ইন্টারন্যাশনাল মাস্টার ক্লাসে অংশগ্রহণ করার জন্য অস্ট্রেলিয়া থেকে স্কলারশিপ অর্জন করেন। স্টুডিও মরফোজেনেসিসের সহপ্রতিষ্ঠাতা ও পরিচালক সায়কা ইকবাল মেঘনা টাইম ম্যাগাজিনের সাম্প্রতিক এই স্বীকৃতির আগে ভারতের জেকে সিমেন্ট লিমিটেড থেকে পেয়েছেন আর্কিটেক্ট অব দ্য ইয়ার সম্মাননা। জি, যেটা আমরা বলছিলাম যে বাবাকে দেখা, পরিবারকে দেখা, ওই সময় কিভাবে চলতো আসলে সংসার? কষ্ট করে, স্ট্রাগল করে চলতো না, আমরা অনেক স্ট্রাগল করে বড় হয়েছি। বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের ফ্যামিলি, মানে ব্রডার ফ্যামিলি, চাচা, ফুপু, মামা, খালা, মানে সবাই অনেক সাপোর্টিভ ছিল। আর আমরা 3 বোনই একটা সুবিধা ছিল যে পড়াশোনায় খুব মানে সিরিয়াস, মানে আমাদেরকে কখনো, আমাদের উল্টা এরকম হতো যে আমাদের একটু অন্যরকম ছিল। আমার বাবা মা খুব ওপেন মাইন্ডেড,
এরকম হয়েছে যে আমরা পড়ছি, পরের দিন পরীক্ষা, তো বাবা এসে বললো আয় ম্যাগাইবার দেখ, এগুলা দেখলে আরো বুদ্ধি খুলবে। তো এত পড়াশোনার কিছু নাই, তো এরকম মানে এটা তো একটু অন্যরকম। মানে আমার মাও কখনো, মানে আমরা খুব রাত জেগে পড়ছি, আমার মা এসে না ঘুমাও, এত পড়তে হবে না, কোনো রকম চাপ দিতেন না। মানে পড়াশোনায় আমরা আসলে চাপ ছাড়াই নিজেরাই মানে রেগুলার পড়াশোনা করেছি। এইটা হয়তো ওনাদের জন্য একটা বিগ রিলিফ ছিল। আচ্ছা। আর আসলে আমাদের সময়টায় মনে হয় একটা অন্যরকম ভ্যালুস নিয়েও মধ্যবিত্ত পরিবারের সন্তানরা আমরা বড়ও হয়েছি, তাই না? মানে পরিবারের সাথে সময় কাটানো, নেবারহুডের সাথে মেলামেশা করা। সো এখনকার আমি তো দেখি যে মানে আমার বাচ্চা আইপ্যাডে কি দেখছে, হ্যাঁ, ওটা বারবার মনিটরিং করা, ওই প্রবলেমগুলো তো ওই সময় ছিল না। তো এটা একটা ভালো, মানে আমরা আসলে পড়াশোনা নিয়ে দেখেছি যে বাবা মাদের কখনো কোনো সমস্যায় পড়তে হয় নাই। আর গান শিখতে যেতাম, আব্বা নিয়ে যেতেন। বাবা যেমন চেয়েছিলেন যে আমরা যে কোনো একজন প্রফেশনাল সিঙ্গার হই। আচ্ছা, এটা তো সাধারণত ওই সময় মধ্যবিত্ত পরিবারের একজন বাবা বা মা এটা চান না যে শখের বশে হয়তো কেউ একজন প্রফেশনাল সিঙ্গার হবে। হ্যাঁ, কিন্তু ওনারা সত্যিই চেয়েছেন যে একটা মেয়ে, আমরা হই নাই আলটিমেটলি কেউ, কিন্তু বাবা যেমন আমাদেরকে গান শিখতে নিয়ে যেতেন। আমরা ধানমন্ডি 32 নম্বরে একটা বাসায় যেতাম, এটা হচ্ছে কবি সুফিয়া কামালের ঠিক পাশের বাসাটা। কবি সুফিয়া কামালের যে বাসাটা আছে ওটা পাশের বাসায়, নাজিস স্যার নাম ওনার। তো ভদ্রলোক, উনি গান শেখাতেন, ওনার দুই ভাতিজিও আমাদের সাথে গান শিখতো। তারপরে কবি সুফিয়া কামালের নাতনি শিখতো। তো ওখানে একটা খুব সুন্দর, আমাদের একটা সমবয়সী একটা একসাথে আমরা গান শিখতাম। তো নাজিস স্যার গান শেখানোর সাথে সাথে সবসময় মানেগুলা বলতো। তো আমরা এত ছোট, 8-10 বছর বয়স, রবীন্দ্রসঙ্গীত গাচ্ছি, সাথে সাথে মানেটা জানছি। হ্যাঁ, তো এগুলা তো আসলে একটা মনন গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারপরে গানের ক্লাসের শেষে আমরা মাঝেই কবির বাসায় যেতাম। সুফিয়া কামালের সাথে বাবার সখ্যতা ছিল, তো বাবাকে উনি খুব স্নেহ করতেন, ইকবাল ডাকতেন। তো এই যে মানে এই সংসর্গগুলা, এই যে কবি সুফিয়া কামালকে দেখছি, বাবার সাথে যাচ্ছি, হ্যাঁ, এগুলা তো খুব বড় আমার কাছে মনে হয় যে এখন, তখন তো আর বুঝি নাই, তখন তো আসলে ফ্রিলি অনেক কিছু অ্যাবজর্ব করেছি। এখন ভাবি যে এগুলা হয়তো একটা বড় ভূমিকা রেখেছে আমাদের চিন্তাভাবনায়। ওই সময়টাতে আসলে জীবনের চাপটাও অন্যরকম ছিল। হ্যাঁ, মিশন ভিশনটা ওরকম, এতটা বৈষয়িক বোধহয় আমরা ছিলাম না। হ্যাঁ, বস্তুবাদী চিন্তা ভাবনাগুলো ছিল না আমাদের, এত মানে ছিলই তো না। এই যে দেশের বাইরে যাব, এই করব সেই করব, এই ধরনের চিন্তাও আসে না। এবং এত অসুস্থ প্রতিযোগিতাও ছিল না যে ও আমার ওই পরিবারের মেয়েটা ভালো করেছে, সুতরাং আমার মেয়েকেও ভালো করতে হবে। বাবা তো কিছু পরিবারে এটা দেখেছি যে এই ধরনের কম্পারিজন গুলো হতো। আমাদের ওই অত প্রেসার ওরকম ভাবে কখনো হয় নাই, ফার্স্ট হও সেকেন্ড হও। রাইট। সো আপনার, ইনফ্যাক্ট আমি নিজেও পড়াশোনায় মানে একটু সিরিয়াস হলাম বেশি ক্লাস 5 এর পর, নিজে যখন বুঝলাম যে না পড়তে হবে তখন। এই রিয়েলাইজেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে আমরা যেটাই করি না কেন, যদি একটু টিউন করে দিয়ে দেওয়া যায় যে যেটা করছি, যে না আমি যেটা করছি এটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ, আদারওয়াইজ প্রেসার দিয়ে খুব একটা কিছু হয় না। এই ব্যাপারে আমার মামার ভূমিকা খুব, মানে পড়াশোনার ব্যাপারে উনি হচ্ছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্সে খুব ভালো রেজাল্ট করে স্কলারশিপ নিয়ে তখন আমেরিকায় গেলেন। তো উনি হচ্ছে পড়াশোনায় অত্যন্ত সিরিয়াস, মানে পিএইচডি করে ওখানে, এখনো ওখানেই উনি আছেন। তো ওনার এবং উনি একটা সময় আমাদের বাসায় থেকে পড়াশোনা করতেন, ঢাকা ইউনিভার্সিটিতে যাওয়া আসাগুলা সলিমুল্লাহের বাসায় থেকেই করতেন। তো উনি খুব আমাদের পড়াশোনা করলে কি হবে, হ্যাঁ, এইটা একটা ভালো ভূমিকা রেখেছে আমি মনে করি। না হলে আমাদের বাবা মা যেরকম ছিল যে এত পড়তে হবে না, তো দুইটার একটা কম্বিনেশন হয়েছে আর কি, যে আমরা বুঝতে পেরেছি যে না পড়াশোনাটা ইম্পর্টেন্ট। আদারওয়াইজ ধরেন বুয়েটে চান্স পাওয়া বা এগুলা খুব মানে ফ্লুয়েন্টলি হয়েছে। সামনে একজন রোল মডেলেরও দরকার হয়, এবং ডেফিনেটলি আমার মেজো মামার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্ষেত্রে। আপনার বাকি দুই বোন আমাকে ওখান থেকে চিঠি লিখতেন, আমি এখান থেকে বড় মামাকে চিঠি লিখতাম যে মামা আমি এই করতে চাই, বড় হয়ে ওই করতে চাই। এই যে চিঠি লেখা, একটা বাচ্চা লিখছে কি হতে চায়, আমি এখন ভাবি যে আসলে এগুলো কিন্তু একটা, মানে আমার এখনো চিঠিতে আমি কি লিখেছি কিছু মনে আছে। আচ্ছা। এবং আমার ওই যে দৃঢ় সংকল্প আমি চিঠিতে কি লিখছি, এগুলা তো সামহাউ তার মানে ওই সময় থেকেই আমার তৈরি হয়েছে। হ্যাঁ।
আপনি বলছিলেন তখন আপনারা 3 বোন, বোনরাও তো নিশ্চয়ই পড়াশোনা এরকম সিরিয়াস ছিলেন? হ্যাঁ, আমি একটু বেশি সিরিয়াস ছিলাম, কারণ আমি ভয় পেতাম, মানে ভয় পেতাম বলতে পরীক্ষার আগে আমার খালি মনে হতো আমি মনে হয় পারবো না। হ্যাঁ, তো এই জন্য আমি একটু বেশি পড়তাম। বাট হ্যাঁ, ওরাও ভালো। আমার বড় বোন কম্পিউটার সায়েন্সে পড়ে উনি এখন নিউজিল্যান্ডে আছেন, আগা খান স্কুলে কিছুদিন শিক্ষকতা করেছেন, তারপরে উনি এখন নিউজিল্যান্ডে থাকেন। আর আমার ছোট বোনও আর্কিটেক্ট, ও বুয়েটে আমার 2 ব্যাচ জুনিয়র। আচ্ছা, বন্ডিং কেমন ছিল পড়াশোনার বাইরে? আসলে 3 জন কি করতেন? মারামারি ঝগড়াঝাটি সব করতাম। আর বোন ছাড়া মানে এখনো তো আমরা যে কোনো কিছু মানে 3 জনের মধ্যেই সিবলিং থাকা এবং মানে বোন থাকা যে কত বড় একটা ব্লেসিং, এনিথিং আমরা শেয়ার করি। তো রাইট, সো আপনার লাইফ প্ল্যানটা কি ছিল? লাইক আপনি একাডেমিক্যালি কোথায় যেতে চান, কি করতে চান, নাকি শুধু ভালো করতে? ছোটবেলায় অনেক সময় অনেক কিছু হতে চাইছি, তার মধ্যে কি ছিল একবার অ্যাস্ট্রোনমার হতে চাইলাম। এরপর আস্তে আস্তে যখন বড় হচ্ছি তখন ফ্যাশন ডিজাইনিং এর খুব একটা আমার নেক ছিল। হ্যাঁ, এরপর যখন ভর্তি পরীক্ষা দিতে হবে তখন বলতেছিলাম আব্বাকে যে আর্ট কলেজে দেই। হ্যাঁ, কারণ আমার একটু ক্রিয়েটিভ লাইনে না পড়লে হবে না। তো বাবা তো তখন স্ট্রাগল, আর্টিস্টদের স্ট্রাগল এগুলো চাচ্ছেন না যে মেয়েরা ওইটার মধ্যে পড়ুক। আচ্ছা, তো বাবা দেননি আমাকে, মানে ওই জায়গায় উনি স্ট্রংলি বললো যে না, আর্ট কলেজে দরকার নেই, তুমি বরং আর্কিটেকচারটা ট্রাই করতে পারো। হ্যাঁ, বুয়েটে এটা দেখো। আর আমার কাজিন, ফুফাতো ভাই, উনিও আর্কিটেক্ট, তো বাবা ওনার সাথেও কথা বলায় দিল। তো বুয়েটের পরীক্ষাটা আমি একদম জাস্ট আর্কিটেকচারের জন্যই দিয়েছি, অন্য কোনো সাবজেক্টে দেই নাই, শুধু আর্কিটেকচারের জন্য দিয়েছি। তো ওখানে হয়েছে আর কি। বেসিক্যালি ভর্তি পরীক্ষাও আমি ওই বুয়েটের আর্কিটেকচারেই ভর্তি হতে চাইছি, ওখানে হয়ে গেছে। সো মোটামুটি যেটা ইচ্ছে করেছিলেন সেটাই বোধহয় পেয়ে গেছেন জীবনে, বা তেমন ইচ্ছাও আসলে হয়নি। ওরকম না, কষ্ট মানে পড়তে তো হয়েছেই, আর্কিটেকচারে ভর্তি হওয়ার জন্য পড়তে হয়েছে, সবগুলোর পিছনেই স্ট্রাগল ছিল। বাট ওই যেটা বলছিলাম যে অনেক জায়গায় ভর্তি পরীক্ষা দিলাম, চান্স পাচ্ছি না, ওরকমটা হয় নাই আর কি। এখন তো খুব ডিফিকাল্ট মনে হয়। একদমই তাই। একটু স্কুল কলেজের কথা শুনতে চাই। আপনি স্কুল কোথায় ছিল? আমরা পড়েছি, আমরা 3 বোনই মোহাম্মদপুর প্রিপারেটরিয়ান গার্লস হাই স্কুল, ওখানে পড়েছি। একদম কাছাকাছি বাসা থেকে, সলিমুল্লাহ রোড থেকে ইকবাল রোড যাওয়া আসা করতাম রিক্সা করে, 3 বোন যেতাম। আর কলেজে হলি ক্রস কলেজে পড়েছি। আর এরপর তো বুয়েটে পড়লাম, তারপর স্পেনে গেলাম। এটা একটু বুয়েটের গল্পই শুনি। বুয়েটে আমরা 2001 ব্যাচ ইন্টার, আমাদের ক্লাস শুরু হলো 2002-তে। ক্লাস শুরুর কিছুদিনের মধ্যেই সনি হত্যা হলো, আন্দোলন হলো, ক্লাস বেশ অনেকদিন বন্ধ ছিল। তো এরপরে বুয়েটের, আমি মনে করি বুয়েটের আর্কিটেকচার মানে স্থাপত্য, মানে ওই জায়গাটার যে অ্যাম্বিয়েন্স, এইটা একটা বিশাল, মানে একজন, আমরা তো আসলে এর আগে জাস্ট বাসায় থাকতাম, কলেজে গেছি, হলি ক্রস কলেজেও একটা বেশ বড় ইয়ে করে, একটা মানুষের মনন গঠনে একটা বড় ভূমিকা রেখেছে। কিন্তু বুয়েটের ওই যে আর্কিটেকচার ডিপার্টমেন্টে একটা অন্যরকম ব্যাপার, মানে ওখানে গিয়ে টিচাররা সবাই এত ওপেন মাইন্ডেড, এত সুন্দর করে কথা বলেন, এত বেশি আধুনিক ওদের চিন্তা ভাবনা। এটা কিন্তু আমি মনে করি ওই সময়কার একটা স্টুডেন্টের জন্য একটা বিশাল বড় পাওয়া। প্লাস আর্কিটেকচার ডিপার্টমেন্টের নিচে আমরা ওই জায়গাটাকে প্লিন্থ বলে একটা ওপেন স্পেস আছে। আচ্ছা, তো ওখানে যে আড্ডাগুলো হতো এগুলো অসম্ভব, মানে নরিশিং, মানে সোলটাকে অনেক নরিশ করে, অনেক কিছু, অনেক ইনফরমেশন হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম ক্রিয়েটিভ যে অ্যাক্ট, যে কেন এটা ভালো, কেন এটা ভালো না, মানে ডটের কম্পোজিশন দিল, 50 জন ডট দিয়ে কম্পোজিশন করছে, কোনোটা 100, কোনোটা 60, কেন? আচ্ছা, হ্যাঁ, এই যে ডিজাইন ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলা, সলিড ভয়েড রিলেশনশিপ, এইগুলা মানে, এবং আমরা যে টিচারদের পেয়েছি একদম প্রথমে ফার্স্ট ইয়ারে জাকির স্যার, আতিক স্যার, ওনাদেরকে পেয়েছি, মানে আমি মনে করি যে আমি বেস্ট টিচারদের পেয়েছি বুয়েটে। কারণ ওই সময় অনেক কিছুই নতুনভাবে দেখতে শেখা, তাই না? ইউনিভার্সিটি লাইফে অনেক কিছু অনেক বড় পরিসরে দেখছি। তো সেই সময়ে এই সঠিক
মানুষগুলা দরকার। হয়তো আমি এখন বড় হয়ে ওনার মতো ডিজাইন করছি না বা একই রকম ভাবে ডিজাইন করছি না, আমি গুরু শিষ্য তো সবসময় শিষ্য আরেক রকম করবে, হ্যাঁ, কিন্তু ওই টাইমে যে ইনপুটগুলো আমরা পেয়েছি এক একজন টিচারের কাছ থেকে, আমি মনে করি এগুলো সাংঘাতিক ভূমিকা আছে। সো আপনি বুয়েট কমপ্লিট করে কি দেশের বাইরে চলে গেলেন নাকি কোথাও জয়েন করলেন? না, বুয়েট কমপ্লিট করে আমরা 2008-এ পাশ করলাম। তখনই আমরা হচ্ছে যে আমরা 4 জন বন্ধু একসাথে একটা কাজ শুরু করি আমরা, স্থানিক কনসালটেন্টস নাম দিয়ে। তো ওই টাইমে আমরা প্রচুর কম্পিটিশন করতাম, যেহেতু নতুন ফার্ম একদম পাশ করেছি। তো পাশ করার পরপরই আমরা 2টা বড় মেজর কম্পিটিশনে বেশ ভালো, মানে এটাকে কি বলবো, যে একটা হচ্ছে ওই সময় লিবারেশন ওয়ার মিউজিয়ামের জন্য একটা কম্পিটিশন হলো, ওখানে বাংলাদেশের অলমোস্ট প্রত্যেকটা প্রতিষ্ঠিত ফার্ম অংশগ্রহণ করেছে, আর আমরা তো একদমই নতুন। তো ওই কম্পিটিশনটায় আমরা 3rd হলাম। তো ওই সময় এবং আমাদের যে মানে প্রজেক্টের যে ইয়েটা ছিল, প্রপোজালটা ছিল, ওইটা বেশ মানে ওটা আলোচনার জন্ম দিল। হ্যাঁ, তো এইটা ইম্পর্টেন্ট, মানে ভালো খারাপ সেটা নিয়ে যদি একটু শুনি। লিবারেশন ওয়ার মিউজিয়ামের মানে এটা তো কম্পিটিশন, সো একই প্রজেক্টের উপর অনেকে প্রপোজাল জমা দিয়েছে। আমাদের মডেল বানাতে হয়, ডিজাইনটা পুরো শেড কম্পোজিশন করতে হয়, ডিজাইন করতে হয়। তো আলোচনার জন্ম দেওয়াটা ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়, যে প্রজেক্ট ভালো খারাপ, ফার্স্ট সেকেন্ড থার্ড, ওটার থেকে বড় কথা প্রজেক্টটা নিয়ে আলাপ হচ্ছে। হ্যাঁ, এটার মধ্যে কোনো একটা ক্রিয়েটিভ ব্যাপার আছে। তো তখন আমরা একটা মোটামুটি একটা মানে আলাপে আসলাম যে হ্যাঁ ওরা কি কাজ করছে একটু দেখি, অনেকেই ইন্টারেস্টেড। এরপরে হোলসিম গ্রিনবিল্ড বাংলাদেশ, ওইখানে আমরা একটা মানে আইডিয়া প্রজেক্ট ক্যাটাগরিতে ফার্স্ট প্রাইজ পেলাম। আমরা তখন এতটাই নাইভ ছিলাম, আমরা জানতামও না আসলে, তখন তো এত ইন্টারনেট সার্চটা ওরকম 2009-এর কথা, অত জানতাম না। এটা আসলে এরপরের একটা স্টেজ ছিল যে এটা ইন্টারন্যাশনাল লেভেলে পাঠানোর কথা। আচ্ছা, আমরা পাঠাই নাই, বাট আমরা এখান থেকে ফার্স্ট অ্যাওয়ার্ডটা পেয়েছিলাম আইডিয়া ক্যাটাগরিতে। তো এইভাবে আমরা 4 বন্ধু আসলে ওই মানে আইডিয়া বেসড প্রজেক্টগুলো করছিলাম। গুলশান ক্লাবের একটা প্রজেক্টে আমরা শর্টলিস্ট হলাম, তার মধ্যেই হচ্ছে আমি স্পেনে গেলাম 2000। আচ্ছা, এর মাঝখানে আমি হচ্ছে আবার পড়ানো শুরু করি স্ট্যামফোর্ডে। আমি পড়াতাম, আমি সবসময় যে মানে হাফ পড়াচ্ছি আবার হাফ হচ্ছে প্র্যাকটিস করছি। আপনি একাডেমিক্যালি ব্রাইট রেজাল্ট ছিল আপনার, টিচার হচ্ছেন যেহেতু? রেজাল্ট ভালো ছিল, 6th হয়েছিলাম আমাদের ব্যাচ থেকে বুয়েটে। ওকে, সো আপনি আমার রেজাল্ট 6th। একটা প্রতিষ্ঠান করছেন প্লাস হচ্ছে পড়াচ্ছেন এবং দেশের বাইরে যাওয়ার জন্য ট্রাই করছেন, যাতে করে একাডেমিক্যালি আপনার ব্রাইট ফিউচার হয়। ট্রাই করা মানে তো অ্যাপ্লিকেশন করা, পোর্টফোলিও বানানো, হ্যাঁ, আইএলস পরীক্ষা দেয়া। তো এই করে টোরে এখন স্পেনে কেন গেলাম, এটাও হচ্ছে যে আমার বুয়েটে মেইন যে মেন্টর রিয়াদ স্যার, তো ওনার কাছে একদিন গেলাম যে স্যার কোথায় কোথায় অ্যাপ্লাই করা যায়। তো স্যার বললেন, অনেক অনেক এক্সাম্পল দিলেন, কিন্তু একটা সমস্যা হচ্ছে যে বাইরে ভালো ডিজাইন স্কুলগুলো ভেরি এক্সপেন্সিভ। তো যাই হোক, ওটা নিয়ে আলাপ করছিলাম যে কীভাবে স্কলারশিপ পাওয়া যায় কিনা। তো তখন আলাপ হলো যে ডিজাইনে খুব একটা স্কলারশিপ ওরকমভাবে ওই সময় এত ছিল না যে বাংলাদেশ থেকে গিয়ে পাচ্ছে। তো উনি আলোচনা প্রসঙ্গে বললেন যে স্পেনে আসলে গেলে তোমার এমনিতেই লার্নিং হবে, ইটস নট অনলি অ্যাবাউট দ্য স্কুল। ওখানকার অ্যাম্বিয়েন্স, ওখানকার মানুষ, ওরা স্পন্টেনিয়াসলি ক্রিয়েটিভ। তো এই কথাটা আমাকে খুব স্ট্রাইক করে। আর বেসিক্যালি রিয়াদ স্যার যা বলতো অলমোস্ট আমি সবই চেষ্টা করতাম যে করার, কারণ মেন্টর হিসাবে ওনাকে সবসময় পেয়েছি। তো স্পেনে অ্যাপ্লাই করলাম, কিন্তু ওই যে ইনস্টিটিউটে অ্যাপ্লাই করলাম ওটা অনেক এক্সপেন্সিভ ছিল। আচ্ছা, তো তখন ওনারা, তো আমি এখান থেকে অনেক খুঁজে বের করলাম যে ওখানে প্রায় আমার থেকে আরও 10 বছর আগে একজন বাঙালি গিয়েছিলেন, আসাদ ভাই নামে, বুয়েটেরই আমাদের সিনিয়র। তো আমি খুঁজে ওনাকে বের করলাম যে ভাইয়া মানে এখানে যেতে হলে যাব, কিন্তু আমি স্কলারশিপ লাগবে, কি করা যায়। তো উনি আবার ওখানকার যে ডিরেক্টর ছিল ভিসেন্তে, ওনার সাথে খুব ভালো রিলেশন, ওখানে উনি কাজও করেছেন। তো আসাদ ভাই খুব হেল্প করলেন। এবং ওই যে বললাম যে স্প্যানিশরা কিন্তু খুব মানবিক, আমার কাছে আমি যতটুকু থেকে বুঝেছি অনেক, মানে এই যে আসাদ ভাই লিখলেন, হ্যাঁ আমার কেন স্কলারশিপ দরকার, তারপর আমি এখান থেকে আবার আমার পোর্টফোলিও পাঠালাম, আমার অলরেডি কিছু
কম্পিটিশনে উইন করেছি, সো ওগুলাও পোর্টফোলিওতে একটা বড় ইয়ে ছিল। তো ওখান থেকে ওরা আমাকে একটা 40% স্কলারশিপ, মানে 40% So, ওয়েভ করলো আপনি মাস্টার্স করলেন ওখানে? বার্সেলোনা থেকে। সো আপনি বার্সেলোনা থেকে মাস্টার্স করলেন, ডাবল মাস্টার্স বলবো আমরা, বুয়েট থেকে একটা করার পরে ওখানে না, নাকি এখানে বুয়েটে আমরা বুয়েটে তো আন্ডারগ্রেড মানে গ্র্যাজুয়েশন করলাম, স্পেনে মাস্টার্সটা আপনার হ্যাঁ করা ব্যাচেলর হলো। ডিগ্রি করলাম বুয়েট Okay. থেকে, এরপর হচ্ছে স্পেনে মাস্টার্স করলাম। মাস্টার ফুল ব্রাইট স্কলারশিপ ছিল না না, এটা ফুল 60%? ব্রাইট স্কলারশিপ না, এটা হচ্ছে যে মানে ইনস্টিটিউট থেকেই আমাকে একটা 40% ওয়েভ দিয়েছে। ওকে, সো ওখানে গিয়ে আপনাকে জব করতে হয়েছে? না, শুধুমাত্র এখানে কোনো পড়াশোনা? স্কোপ ছিল না, মানে ইট ওয়াজ ভেরি ইন্টেন্সিভ। তো মানে আমাদের ওই সকাল থেকে রাত পর্যন্ত স্টুডিওতেই কাজ করতে হতো। কোনো ডিফারেন্স কি পেলেন, লাইক ওদের এডুকেশন আমাদের এডুকেশনের মধ্যে বটম লাইন ডিফারেন্স? হ্যাঁ, আমি যেখানে গিয়েছি ওটার ফোকাসটাই অন্যরকম ছিল, যেহেতু মাস্টার্স। তো ওখানে ডিজিটাল টেকটনিক্স, স্পেশালি ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড আর্কিটেকচার, সো ওখানে অনেক বেশি মেশিন কোডিং, হ্যাঁ এই বিষয়গুলোতে ফোকাস ছিল। আচ্ছা, ডিজিটালি একটা ডিজাইনকে কীভাবে ডেরাইভ করা যায়, কীভাবে কনস্ট্রাকশনে নিয়ে যাওয়া যায়, হ্যাঁ কম্পিউটার এডেড ডিজাইন টু কম্পিউটার এডেড ম্যানুফ্যাকচারিং, আচ্ছা, এই বিষয়গুলোতে ফোকাস ছিল। অ্যাট দ্য সেম টাইম মাস্টার্সটা অনেক এনরিচিং ছিল, কারণ অনেক মানে আমার যে গ্রুপমেটরা ছিল সব হচ্ছে আপনার স্প্যানিশ তো ছিলই, গ্রিক অনেকে ছিল, ইরানিয়ান অনেকগুলো ফ্রেন্ড ছিল, ইন্ডিয়ানস ছিল। তো এই যে মিক্সচারটা, এটা আমার জন্য একটা বড় একটা ওই সময় লার্নিং। আর টিচার, তো আমার যে মেইন টিচার ছিল আমার সাবজেক্টে মার্তা মালে আলেমানি, ভেরি মানে খুবই স্ট্রং একজন লেডি, এবং খুব মানে কি বলবো ওই সময় অনেক প্রভাব ফেলেছে। সো আপনার টার্গেট কি ছিল, লাইক আপনি স্পেনে করে ওখানে থেকে যাবেন বা ইউরোপের দেশগুলোতে সেটেল হবেন? ওখানে টার্গেট PhD একেবারেই করবেন ছিল যে এরকম? কত তাড়াতাড়ি পড়ে দেশে আসতে পারবো। আচ্ছা, এমনিতে স্পেনে হ্যাঁ, যখন ছিলেন আমার তখন কখনোই বাইরে গিয়ে সেটেল হওয়ার কোনো রকম প্ল্যান ছিল কোনো না? প্ল্যান ছিল না, এখনো নাই। স্পেনে যখন ছিলেন তখন ভাষাগত কোনো আর্কিটেকচার সমস্যা করতে হয়েছিল? চাই, দেশেই করতে চাই, এটাই এটাই সবসময় main প্ল্যান target, ছিল। হ্যাঁ। এবং গিয়েছি স্পেনে এই কারণে, মানে ওখানে গিয়ে 1 বছরের আমার টোটাল 14 মান্থস লেগেছে, 14 মান্থসের প্রোগ্রাম, 14 মান্থস পরে দেশে ব্যাক করেছি। আচ্ছা, যেটা জানতে চাইছিলাম যে ভাষাগত কোনো সমস্যা হয়েছিল সমস্যা প্রথম ছিল। দিকে? আমাদের সময় অবশ্য একটা নিয়ম করেছিল যে স্টুডেন্ট ভিসা পেতে হলে একটা স্প্যানিশ কোর্স করে যেতে হবে। আচ্ছা, তো একটা ছোট স্প্যানিশ কোর্স করে গিয়েছিলাম, খুব যে লাভ হয়েছে তা না, কারণ ক্যাটালোনিয়াতে ওরা কাটালান ভাষা বলে, ওইটা আবার স্প্যানিশ থেকে একটু একটু ডিফারেন্ট। তো স্টিল মানে বাজার টাজার করতে পারতাম। আর টিচাররা সবাই ইংলিশ স্পিকিং, ওকে, প্রত্যেকটা স্টুডেন্ট ওরা সবাই ইংলিশ বলতে পারে। সো মানে ইনস্টিটিউটে ঢুকে গেলে আর ভাষা নিয়ে কোনো রকম সো আপনি বাংলাদেশে ব্যাক করে কি করলেন পরে? বাংলাদেশে ব্যাক করে কি করলাম, বাংলাদেশে ব্যাক করে আমি ব্র্যাকে তখন হচ্ছে ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবে জয়েন করলাম। আচ্ছা, আর প্র্যাকটিস তো চালিয়ে যাচ্ছিলাম, আমার ওই স্থানিক কনসালটেন্টস ওটাই চলছিল। আমরা আরও কিছু গুলশান ক্লাব কম্পিটিশন, ওটাতে আমরা সেকেন্ড হলাম। তো এই ধরনের মানে আমরা নানা রকম প্রজেক্ট করছিলাম। তারপর 2015-এ আমরা একটা বড় প্রজেক্ট, যেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির সোশ্যাল সায়েন্স, ওখানটার যে চত্বরটা, ওই ডিজাইনটা আমরা, ওটা আপনারা করেন? ওটা আমাদের করা। আচ্ছা, আমরা একটু মানে ব্রডারলি জানতে চাই যে এগুলো আসলে নিশ্চয়ই টেন্ডার হয়, কম্পিটিশন থাকে, নাকি যারা কাজ করবেন তারাই চুজ করেন যে আমরা এদেরকে দিয়ে কাজ করাবো, এবং চুজ করলেও নিশ্চয়ই তার আগে সেই রকম একটা ক্রেডিবিলিটি অর্জন করতে হয় যে সেই প্রতিষ্ঠানের, লাইক এটা অলওয়েজ কম্পিটিটিভ কিনা? আমরা যখন একটা কোথাও থেকে পাশ করে বের হয়ে যাই তখন আমরা একটা স্ট্যাবল আর্নিং জায়গা খুঁজি। আর্কিটেকচার প্রফেশন অসম্ভব কম্পিটিটিভ। আর হ্যাঁ, একটা তো ওই যে কম্পিটিশনের মাধ্যমে প্রজেক্ট পাওয়া, আর একটা হচ্ছে অনেক সময় ক্লায়েন্টরা ডিরেক্টলিও অ্যাসাইন করেন। তো যা বলছিলাম সেটা হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটির যে সোশ্যাল সায়েন্সের সমাজবিজ্ঞান চত্বরটা যেটা আমরা ডিজাইন করেছি, ওটা আমাদের জন্য কর্মজীবনে বেশ বড় একটা মাইলফলক। কারণ ওটা আমরা করার পর বেশ মানে দেখা গেল যে নানান ইউনিভার্সিটি থেকে স্টুডেন্টদের নিয়ে টিচাররা যাচ্ছে, দেখছে, মানে ল্যান্ডস্কেপে এটা একটা অন্যরকম মাত্রা তখন যোগ করেছিল। তো আমার মনে আছে যে আমরা কলকাতায় তখন একটা ট্রাভেলে, আমরা খুব ট্রাভেল করতে পছন্দ করি,
তো ট্রাভেল করছিলাম, তো ওই সময় হঠাৎ করে আমার ফোনে একটা ফোন আসলো। তো আমার একজন স্টুডেন্ট ও ফোন দিয়েছে, যে এক্স স্টুডেন্ট, মানে ও অলরেডি পাস করে গেছে। তো ও আমাকে ফোন দিয়ে বললো যে মিস, আপনাকে নিকলাস গ্রেবার নামে একজন সুইস স্থপতি খুঁজছে। বলছি কেন? তো বলে যে আপনাদের এই সমাজবিজ্ঞান চত্বর এটা উনি দেখেছেন, এখন উনি একটা এক্সিবিশন করবেন আর পাবলিকেশন করবেন, যেটা সুইস আর্কিটেকচার মিউজিয়াম থেকে হবে। তো ওটার জন্য উনি আপনার সাথে কথা বলতে চান। আচ্ছা। তো আমি তো বেশ অবাক যে কোথা থেকে প্রজেক্টটা দেখলো, কি ব্যাপার যায় না। তো আমরা তার পরদিনই মনে হয় ঢাকায় ফিরলাম। তো আমরা হচ্ছে তখন খুব ছোট্ট একটা অফিস ছিল, মানে আমাদের ধানমন্ডি 2 নম্বরে এখন যেখানে থাকি সেটাই নিচে গ্যারেজের উপর আমরা একটা ছোট জাস্ট 2 রুমের একটা অফিস। তো হঠাৎ করে নিকলাস একদিন, মানে ও ফোন নাম্বারটা নিয়েছে, ফোন দিয়ে বলে যে তোমাদের অফিস কোথায়? তো আমরা বললাম যে এরকম এই জায়গায়। তো তখন বলে আমি তোমাদের পাশেই আছি, আমি আসতেছি। আচ্ছা। তো দেখা গেল যে জাস্ট 2 মিনিটের মধ্যে ও দরজায়। তো আমরা তো অবাক হয়ে গেলাম। তো ও বলে যে আমি ওই পাশের অ্যাম্ব্রোসিয়া রেস্ট হাউসে উঠেছে। তো নিকলাসের সাথে পরিচয়টা একটা ইন্টারেস্টিং, কারণ ও এই যে একটা প্রজেক্ট যে ইন্টারন্যাশনাল লেভেলে যে গেল, এটাই আমাদের জন্য প্রথম একটা এক্সপিরিয়েন্স। আমি বলবো যে আমরা বিভিন্ন ইন্টারন্যাশনাল কম্পিটিশন করেছি, কিন্তু প্রজেক্টটা বাইরে যাওয়া, মডেল বানিয়ে বাইরে, এটা সুইজারল্যান্ডে, জার্মানিতে আর ফ্রান্সে 3 জায়গায় এক্সিবিশন হয়েছে। এটা একটা গ্রুপ এক্সিবিশন ছিল। নিকলাস অনেকগুলা কন্টেম্পোরারি এবং অলসো আগের, মানে মডার্ন আর্কিটেকচার যেগুলো, ওরকম পুরো বড় বড় মডেল শিট এগুলো নিয়ে ওই ট্রাভেলিং এক্সিবিশন করেছে। এবং লাস্টে এটা ঢাকায় এসে শেষ হয়েছে, অনেক বছর ধরে এটা হয়েছে, এবং একটা খুব বড় বই বের করেছে। তো এইটা একটা আমাদের দেখলাম যে হ্যাঁ, একটা কাজ, মানে বিশ্ব ইয়েতে গেলে হয় কি, প্ল্যাটফর্মে জানতে পারা যায়। এই যে এক্সচেঞ্জটা ইম্পর্টেন্ট, যে আমি এখানে কি করছি, বাইরে কি হচ্ছে, ওরা আমার কাজ দেখে কি বলছে, আমরা ওদের কাজ দেখছি, এই জিনিসটা হলো। এরপরে আমরা আর্টস ফ্যাকাল্টির কাজ করলাম। তো এই সমাজবিজ্ঞান চত্বরের কাজটা 2018-তে আমরা আইবি অ্যাওয়ার্ড পেলাম। বাহ। তো এটা হচ্ছে বাংলাদেশে, মানে ন্যাশনালি স্থপতিদের দেয়া সবচেয়ে বড় অ্যাওয়ার্ড যেটা। এটাই আপনাদের প্রথম অর্জন নাকি না, এর আগে তো ছোটখাটো আমরা, মানে ছোটখাটো না, ওগুলাও বড় বড়, মানে কম্পিটিশন তো উইন করেছি, বা এই যে সেকেন্ড থার্ড হচ্ছি। হোলসিমের ওটাও একটা বড় কম্পিটিশন ছিল, ওটাতে ফার্স্ট হলাম। কিন্তু মানে একটা বিল্ড প্রজেক্টের জন্য অ্যাওয়ার্ড ওই 2018-তে কম্পিটিশনের প্রসঙ্গটা যদি বারবার আসছেই, আমার মানে হুট করেই মনে পড়লো যে আমরা এখন যেই মানে সময় বসবাস করছি, সেখানে সবচেয়ে বড় কম্পিটিটর হচ্ছে আমাদের যে কোনো সেক্টরের এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। লাইক আপনাদের এই সেক্টরটা তো আরো সবচেয়ে বড় কম্পিটিশনে যাওয়ার কথা আমার যেটা মনে হয়। হ্যাঁ। সো অ্যাকচুয়ালি কোনো কিছু কি আপনারা ফেস করছেন, বা একটা ফরসাইটনেস আছে কিনা, বা ফোরকাস্টিং আছে কিনা, আসলে কি হতে পারে এই পেশা ভবিষ্যতে? এআই দিয়ে আমার কিছু স্টুডেন্ট এখন চেষ্টা করে যে এআই দিয়ে কিছু জেনারেট করলো, করে দেন এটাকে ট্রান্সফর্ম করা। আমি মনে করি যে আমি গতকালকে ওপেনহাইমার দেখছিলাম। হ্যাঁ, তো এখন যে কোনো আবিষ্কারের ওটাকে আপনি ভালো দিকে নেবেন নাকি, তো এআই দিয়ে অজস্র সম্ভাবনা অবশ্যই খুলে যায়। এবং আমি তারপরেও মনে করি একজন আর্কিটেক্ট, মানে আমি ভিজুয়ালি অনেক কিছুই বানাতে পারি। আমি একটা করে ফেললাম, একটা আর্কিটেকচার ছবিতে খুব ভালো লাগছে, কিন্তু ওটা কি বানাতে পারবো? তো বানাতে গেলেই তখন কিন্তু আর্কিটেকচার নলেজ এভরিথিং লাগবে এটা। হ্যাঁ, এবং ওইটার প্ল্যান সেকশন ড্রয়িং না, আমার মনে হয় সেটাও এআই করে দিচ্ছে। আমি আরেকটু যদি কনস্ট্রাকশন পর্যন্ত আপনি যদি একটা ছবি দিয়ে চ্যাটজিপিটি কে বলেন যে তুমি আমাকে ডিটেইল ইনফ্রাস্ট্রাকচারটা করে দাও, কিভাবে করতে হবে, সে আপনাকে সাজেশন দিচ্ছে। ইনফ্যাক্ট আপনি আজ থেকে 10 বছর পরের চিন্তা করেন। মানে আমি কম্পিটিশনের জায়গাটা বলতে চাচ্ছি যে আমি একজন আর্কিটেকচারের কাছে যখন যাচ্ছি, তখন আমার যে পরিমাণ টাইম এবং মানি ইনভেস্ট করতে হচ্ছে, আমি সেখানে কম্পিউটারে 10 মিনিট সময় ব্যয় করে আমি একটা বেটার রেজাল্ট পাচ্ছি। সো আলটিমেটলি প্রফেশনের জায়গাটা কতটা রিস্কে পড়ে যাচ্ছে ভবিষ্যৎ ইন ফিউচার। আর এটা তো খুবই ক্লাসিফাইড একটা গ্রুপের জন্য, আমি যতদূর জানি। আর্কিটেকচার তো আসলে এখন পর্যন্ত বাংলাদেশের প্রেক্ষাপটে সবার জন্য ওইভাবে চিন্তাও করছে না, খুবই ক্লাসিফাইড একটা গ্রুপের জন্য। সো সেক্ষেত্রে আসলে এই পেশাটা আদৌ টিকে থাকবে কিনা আজ থেকে 10 বছর পর, 20 বছর পর, থাকলেও কি ফর্মে থাকতে পারে? একটা জিনিস আগে শুরু করি, সেটা হচ্ছে যে এই যে ক্লাসিফাইড কিছু মানুষের জন্য, হ্যাঁ, যে আর্কিটেক্টদেরকে এফোর্ড করতে পারে, ওটা দেখা যায় যে
সবাই পারে হয়তো না। 1% 2% মানুষ Right. পাচ্ছে, পারে, হ্যাঁ। কিন্তু ব্র্যাকে একটা কথা সবসময় আমাদের ডিন স্যার বলেন, বা আমাদের ওখানে খন্দকার হাসিবুল কবির ভাই আছেন, উনি আগা খান অ্যাওয়ার্ড পেয়েছেন, তো ওনারা মানে এই যে আদার 99% যারা এফোর্ড করতে পারছে না তাদের জন্য কিভাবে করে আর্কিটেকচার হতে পারে, কমিউনিটি আর্কিটেকচার। এবং এখন অনেকে ইয়াং জেনারেশন থেকে শুরু করে কিন্তু ওই সোশ্যাল যে অ্যাক্টটা অ্যাজ এ আর্কিটেক্ট, যে হ্যাঁ আমি আর্কিটেকচারের পাশাপাশি ওদেরকে কিভাবে সার্ভ করব, মানে যারা আমাকে এফোর্ড করে নিতে পারছে তাদের কাজ আমি করছি, বাট অ্যাট দ্য সেম টাইম যারা এফোর্ড করতে পারছে না তাদেরকে আমি কিভাবে করে হেল্প করতে পারি, তাদেরকে আমি আমার আর্কিটেকচারাল সার্ভিসটা কিভাবে দিতে পারি। এটা কিন্তু বাংলাদেশে আমি মনে করি অনেক এগিয়ে আছে। মানে আমরা চেষ্টা, মানে অ্যাটলিস্ট আমি হয়তো খুব বেশি ওরকম চান্স পাই নাই, কিন্তু আমাদের দেশে যে কবির ভাই, মেরনা আপা, জুনিয়রদের মধ্যে অনেকে আছে, রিজভি, যারা ওরাও আগা খান অ্যাওয়ার্ড পেয়েছে, সাদ, সো এরকম অনেকে আছে। ইনফ্যাক্ট এখন অনেক স্টুডেন্ট পাশ করার পর শুধু কমিউনিটি আর্কিটেকচারই করছে, এবং ব্র্যাক তো এখানে একটা পায়োনিয়ার, আমাদের অনেক স্টুডেন্ট কাজ করে। তো এইটা একটা। আর এআই এর কথা যেটা বললেন, আসলে একটা গান আমি এখনো আসলে চিন্তাই করতে পারি না, যে আমার অনেক ফ্রেন্ড আছে যে এআই দিয়ে একটা পেন্টিং করে, আমি তো অবাক হয়ে যাই যে কিভাবে, কিন্তু আলটিমেটলি ওই টাচটা কি পাবো, মানে আমি এখনো তো দেখি না। আমি আতঙ্কিত, মানে আমরা যেহেতু কন্টেন্ট নিয়ে অলওয়েজ কাজ করি, হ্যাঁ আমার কাছে এটা রিসেন্টলি গুগলের এসছে VO3, আমরা যখন অনুষ্ঠানটা ধারণ করছি, হয়তো এটা 10 বছর পরে দেখলে মানুষ এটা নিয়ে চিন্তা করবে যে আমরা কত আগে এগুলো নিয়ে কথা বলেছি। যেখানে ম্যানমেড কন্টেন্ট তৈরি হচ্ছে, আপনি ডিফারেন্সিয়েট করতে পারবেন না। লাইক আমরা যেখানে বসে আড্ডা দিচ্ছি, ইট উইল বি লাইক অলমোস্ট সেম। সো এটা তো কেবল শুরু। আপনি 10 বছর পরে চিন্তা করেন, 15 বছর পরে চিন্তা করেন যেটা আসলে কি হতে যাচ্ছে। যেতে পারে তো, ইট ক্যান বি এনিথিং, বাট প্রোগ্রেস কি বলে, যেমন ধরেন যখন ডিজিটাল আর্কিটেকচার আসলো, হ্যাঁ মেশিন মেড আর্কিটেকচার আসলো, খুব অনেক ডাইনামিক প্রজেক্টস হচ্ছে, হ্যাঁ এট দ্য সেম টাইম হঠাৎ করে একটা কিন্তু উল্টা দিকেও একটা ইয়ে গেল, হ্যাঁ একটা ওয়েভ আসলো যে না আমি আরো মাটির কাছাকাছি বানাবো, আরো বেশি হ্যান্ডস অন বানাবো। আমরা কিন্তু ভাবছিলাম যে না এখন আমরা মেশিন টেশিন দিয়ে একদম অন্যরকম আর্কিটেকচারে চলে যাচ্ছি, খুব ফিউচারিস্টিক এভরিথিং, বাট আবার দেখা গেল যে মানুষের ওই যে হিউম্যান নেচার, মাটির কাছাকাছি থাকতে চাওয়া, এটা মনে হয় খুব সহজে যাবে না। আমার কাছে এটা মনে হয় যে হিউম্যান টাচ আমাদের এটা দরকার, কারণ ওই আর্কিটেকচারেও এটা আমরা মানে খুব ভালোভাবেই দেখলাম যে খুব হাইফাই, মানে খুব ফিউচারিস্টিক প্রজেক্ট হবে সব, এরকম ভাবতে ভাবতেই হঠাৎ করে আবার খুব ফেনোমেনোলজিক্যাল, খুব মাটির কাছাকাছি, হ্যাঁ হ্যান্ডস অন, এগুলার কিন্তু এখন অনেক কদর। সবাই মানে এই বিষয়টা যে একজন ইউনিকলি কি করছে, তো আমি ওদিকেই বেশি বিশ্বাস রাখতে চাই। আপনার অসাধারণ একটা সৃষ্টি আমি বলবো, সেটা হচ্ছে এই জীবননাসা মসজিদের ডিজাইন, আমি যদি ভুল না বলে থাকি, এটার স্টোরিটা একটু শুনতে চাই আপনার কাছ থেকে। এটা স্টোরি, এটা আমরা 2019 মানে আমরা যার মাধ্যমে কাজটা পেয়েছি, মানে যিনি এটার IDS কোম্পানির চেয়ারম্যান, আমরা ওনার কাজ আরও আগে থেকেই করতাম। আমরা ওনার একটা রেসিডেন্সিয়াল ইন্টেরিয়র করেছি, এরপর ওই IDS কম্পাউন্ডের মধ্যেই আমরা একটা বড় ওয়াশিং হাব করেছি, ওটা আমার পার্টনার করেছে শুভ্র শোভন চৌধুরী। তো ওটাও খুব গ্রিন স্পেস, গ্রিন টেরাস, হ্যাঁ একটা ফ্যাক্টরি কম্পাউন্ডকে কিভাবে অনেক কি বলবো, ওই যে যেটা প্রকৃতির কাছাকাছি নেওয়া যায়, হ্যাঁ। তো ওই ওয়াশিং হাবটার যখন কনস্ট্রাকশন চলছে তখনই ওখানকার ওনার বললেন যে একটা কর্নার আসলে ওনার পড়েছিল, মানে ওই কম্পাউন্ডের মধ্যেই ছড়ানো ছিটানো অনেক বিল্ডিং, আগে থেকে তো উনি অত মাস্টার প্ল্যান করে করা হয় নাই, যখন যেখানে বিল্ডিং দরকার ওরকম ছিল। তো একটা কর্নার হচ্ছে একটা লেফট ওভার কর্নার ছিল, হ্যাঁ। তো ওই কর্নারটা উনি একদিন বলেন যে আচ্ছা এইখানটাতে কি করা যায়, হ্যাঁ, এবং এইখানটাতে আমি ভাবছি যে এমন একটা কিছু করা যেটা সবার ওয়েলবিং এর জন্য কাজে লাগবে, হ্যাঁ। আচ্ছা। এবং ওই ওয়াশিং হাবেরই তখন স্ল্যাব ঢালাই চলছে, তো আমরা উপরে 3 না 4 তলায় দাঁড়িয়ে দেখছিলাম। তো উনি তখন একটা কথা বললেন যে ওই কর্নারটা থেকে সামনে একটা বড় পুকুর আছে, যেটা আশুলিয়ার একদম, ওই যে আগে তো আশুলিয়া তো লো ল্যান্ড ছিল, তো ওই লো ল্যান্ডের একটা বড় মানে একটা কমিউনিটি পুকুর, বেশ বড়। আমার ফ্যাক্টরি থেকে কেউ বাইরের এই
সুন্দর পানিটা কেউ উপভোগ করতে পারে না। তো উনি চাচ্ছিলেন যে ওনার ওই জায়গাটায় যেই স্থাপনাটাই হবে ওখানে গিয়ে যেন মানুষ একটা মানে যে সারাদিন কাজ করতেছে ওখানে গিয়ে যেন একটা শান্তি পায়। তো এরকম কথায় কথায় হলো যে হ্যাঁ এটা তাহলে একটা মসজিদ করতে চাই এবং মসজিদটাতে যাতে গেলে মানুষ এই শান্তিটা খুঁজে পায়। এটা কিন্তু একদম প্রথম ব্রিফ ছিল ওনার। আচ্ছা, হ্যাঁ, তো এটা আমার কাছে খুব অদ্ভুত লেগেছে যে একজন ক্লায়েন্ট এভাবে করে চিন্তা করছে তার গার্মেন্টস ওয়ার্কারদের জন্য। তো এটা আমাদের খুব ভাবিয়েছিল। তো আমরা 2019-এ কাজটা শুরু করি, ডিজাইন শুরু করি। আচ্ছা, আর এরপর তো যে কোভিডের লকডাউন শুরু হয়ে গেল, 20 থেকেই তো শুরু হয়ে গেল। তো আমাদের কনস্ট্রাকশনটা কিন্তু শুরু হয়েছে কোভিডের মধ্যেই। তো ওই কনস্ট্রাকশন এই জন্য অনেক মানে গ্যাপ চ্যালেঞ্জিং ছিল। কোভিডের মধ্যে আস্তে আস্তে খুব স্লোলি কনস্ট্রাকশনটা হয়েছে। তো এটাই মানে এটা আমি মনে করি যে থাকে না কিছু প্রজেক্ট, এটা সোশ্যাল সায়েন্সেও আমাদের সব প্রজেক্টই তো আমাদের কাছে ইম্পর্টেন্ট, সব প্রজেক্টেই আমরা গুরুত্ব দেই, কিন্তু কিছু প্রজেক্ট থাকে যে মানে মনের খুব কাছাকাছি। একজন ফিল্ম মেকারের থাকে না যে কিছু সিনেমা খুব মনের কাছে। আমি 2015-তে গ্লেন মার্কেট মাস্টার ক্লাসে গেলাম। তো সেটা আমার জন্য একটা বেশ লাইফ চেঞ্জিং একটা এক্সপিরিয়েন্স ছিল। ওখানকার যে মেন্টররা, তারপর প্রকৃতির সাথে যে আর্কিটেকচারের কানেক্টিভিটি ওগুলা ওখানে, এবং ইনফ্যাক্ট ওই সোশ্যাল সায়েন্সের ডিজাইনটা আমি ওখানে বসেই ভাবছিলাম। তো যাই হোক, এরপর 2014-এ ইন দ্য মিন টাইম 2014-এ আমরা স্টুডিও মরফোজেনেসিস গঠন করি। আমরা 4 জন পার্টনার। তো ওখানে শায়লা করিম কবির, মিনহাজ বিন গাফফার, শুভ্র শোভন চৌধুরী আর আমরা 4 জন পার্টনার। তো আমরা ওটা গঠন করি। তো ওখান থেকে আমরা হচ্ছে জেবনেসা মসটা হচ্ছে স্টুডিও মরফোজেনেসিস থেকে আমরা করি। তো জেবনেসা মস্কে যদি ফিরে আসি, তো আমরা ওই কনস্ট্রাকশনটা চ্যালেঞ্জিং ছিল, বাট আস্তে আস্তে আমরা মানে স্লো প্রসেসেই করেছি। এবং ওখানে যেটা ওই যে হিউম্যান টাচের কথা যে বলছিলাম, যে একটা প্রজেক্টে যে হিউম্যান টাচ, আমরা ওই যে মোজাইক থেকে শুরু করে সবকিছু আমাদের একটা কাস্টমাইজ করার একটা টেন্ডেন্সি আছে। তো ওটা ওখানে করা হয়েছে। হ্যাঁ, এবং ক্লায়েন্টও হচ্ছে যে মানে আসলে যে কোনো সৃষ্টিকর্মে আমি মনে করি যে এটা খুব একটা মানে সবকিছু যদি একসাথে টিউনিং না হয় তাহলে হয় না। হ্যাঁ, সো এখানে এই মসজিদটার মানে সাফল্য বা যেটাই বলি যে এটা সবাই জানছে এখন এটার নাম, এটার পিছনে আসলে সবার অবদান একদম মানে ক্লায়েন্ট থেকে শুরু করে এটা যে কনস্ট্রাকশন করেছে, কনস্ট্রাকশনের প্রত্যেকটা যারা ওরা বলতো যে আমরা এই মসজিদটাকে যেভাবে করে কাজ করছি আমরা অন্য মানে এটা ওটা কেমন যেন একটা আলাদা দরদ ছিল। হ্যাঁ, তো এটা সবার একটা বড় অবদান আমি মনে করি। তো এটাই এখন আমি একটা মানে গতকালকেই আমার প্যালেস্টিনিয়ান একজন আর্কিটেক্ট ফ্রেন্ড, ও ওখানে একটা ইউনিভার্সিটিতে পড়ায়, বিজেট ইউনিভার্সিটি। ও আমাকে হঠাৎ করে কয়েকটা হাতে আঁকা আমার মসজিদের অনেকগুলো প্যানেল শেয়ার করলো। বললো যে দেখো এখানে স্টুডেন্টদেরকে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল মস্কের উপর। অলমোস্ট ম্যাক্সিমাম স্টুডেন্ট চোজ জেবনেসা মস্ক। আচ্ছা, প্যালেস্টাইনের একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট। হ্যাঁ, বাহ। তো এবং এতজন আর অনেকগুলা প্যানেলের ছবি পাঠিয়েছে। এটা কোথায় মানে আমাদের দর্শকরা অনেকে এটা বিজেট ইউনিভার্সিটির একটা না মানে জেবনেসা মসজিদটা বাংলাদেশে কোথায়? এটা আশুলিয়াতে। আশুলিয়াতে, ওকে। তো এটা আমি এত ইমোশনাল হয়ে গেলাম যে প্যালেস্টাইনে বসে পড়ছে এবং স্টুডেন্টগুলো বসে বসে আঁকছে। হ্যাঁ, তো ওরা হয়তো আমাকে চিনে না কিন্তু কাজটাকে চিনে। তো এইটা আমার কাছে মনে হয় যে একটা মানে যে কোনো আমরা যারা ক্রিয়েটিভ মানে ফিল্ডে আছি, এটা অনেক অ্যাওয়ার্ডের থেকে এইটা আরেকটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ চলে আসলো কথার প্রেক্ষাপটে, যে আপনাকে চেনে না, শুধু আপনাকে চেনে না, আমরা তো আর্কিটেক্টদেরই চিনি না। এবং এটা তো একটা শিল্প, রাইট? আমরা যে কোনো শিল্পের আর্টিস্টকে কিন্তু চিনি। আমি যদি গানের কথা বলি, ধরেন গানে যিনি গান লিখছে তাকে না চিনলেও একজন শিল্পীকে চিনি যিনি গাইছেন। সো প্রত্যেকটা মাধ্যমেরই আমরা কাউকে না কাউকে চিনি সিগনেচার হিসেবে। কিন্তু এটা এমন একটা শিল্প যেখানে চেনা যায় না এটা কে তৈরি করেছে, কার। এইটার সমস্যাটা কোথায়? সারা বিশ্বব্যাপী কি বিষয়টা এরকম? আমি যেমন মানে বার্সেলোনায় যেমন দেখেছি যে গাউদি হচ্ছে ওদের মানে একদম কি বলবো, ওদের আন্তোনিও গাউদি, ওদের মানে কাতালান যে আর্কিটেক্ট বিশ্ববিখ্যাত, ওখানে একদম ছোট্ট বাচ্চা থেকে শুরু করে সবাই ওর নাম জানে। তো আমার কাছে মনে হয় এটা সোসাইটিরও ব্যাপার যে আর্কিটেকচারটাকে আমরা আসলে মেইন স্ট্রিম মানে একদম সবার কাছে নিতে পারছি কিনা।
অলসো আমাদের দিক থেকেও এটা আমাদেরকেও অনেক জনসংযোগ বাড়াতে হবে আমি মনে করি। শুধু কি তাই, মানে লাইক আপনার যে মসজিদটা হ্যাঁ, আছে হ্যাঁ। ওই মসজিদে গিয়ে যদি বোঝা যায় যে এটা আপনার কাজ, লাইক ওখানে আপনার একটা ব্র্যান্ড মার্কও থাকতে পারে, একটা সিগনেচারও থাকতে পারে, এই বিষয়গুলো আপনারা এইটা করেন মনে না হয় কেন? আমরা একটু উদাসীন, মানে আমরা ঠিক আর্কিটেক্টটা, এই যে বললাম যে এটা খুব ইম্পর্টেন্ট না যে আমাকে চিনতে পরিচয়, পারা, চিনতে, মানে আমার কাছে হ্যাঁ মানে অবশ্যই পরিচিতি পেলে যত জনসংযোগ বাড়বে তত আপনার কাজের পরিধি বাড়বে, তত আপনার কথার একটা মূল্য থাকবে, হ্যাঁ ওটাও দরকার। কিন্তু আমার কাছে ভালো লেগেছে যেমন টাইমে যে এটা আসলো, হ্যাঁ এটা খুব অদ্ভুত একটা ঘটনা। আমি ওই যে মেজো মামার কথা বললাম, আমার খুব মানে চিঠি পড়াশোনার লিখতেন ক্ষেত্রে, যাকে, হ্যাঁ হ্যাঁ। তো ওর 2 মেয়ে রিসেন্টলি ওরা নিউ ইয়র্কে থাকে, ওরা ঘুরতে এসেছিল, তো ওদেরকে আমি জেবনেসা মস্কে নিয়ে গিয়েছিলাম। তো আসার পর ওদেরকে আমি এরকম মানে জাস্ট ইনস্টাগ্রামে দেখাচ্ছি যে দেখো আমার কাছে এত রিকোয়েস্ট আসতেছে বিভিন্ন জায়গা থেকে, এটা পাবলিশ করতে চায়, ওখানে দিতে চায়, আমি বুঝতেছি না যে কাকে দিব কি করব, হ্যাঁ কারণ আমি এটাকে একটু ভয় পাই যে এত ভাইরাল হয়ে যাবে, মানে আমি তো এত মানে এইটার এত বেশি Authenticity-র একটা, ভিডিও তৈরি হয়েছে বিভিন্ন দেশ থেকে, মানে আমি কিন্তু জানিও না, হ্যাঁ তো ওই দেখতে দেখতে আমার কাজিন বলল যে আচ্ছা তুমি এর রিপ্লাইটা দিচ্ছ না কেন, হ্যাঁ আচ্ছা, একটা নাম সারা খান, মানে আমি তো জানি না কে, তখন ওই মেসেজে ও কিন্তু লিখে নাই যে ও টাইমের জন্য প্রজেক্টটা চাচ্ছে, কারণ ইট ওয়াজ কনফিডেন্সিয়াল, ওকে, জাস্ট বলেছে যে আমি এরকম এখানে থাকি, আমি এটা নিয়ে ফিচার করতে চাই। তো আমার কাজিন বলল যে তুমি ওর রিপ্লাই দাও, কারণ ও কিন্তু টাইমে লিখে, নিউ ইয়র্ক টাইমসে লিখে, ও কন্টিনিউয়াসে আছে, সো এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ ও যদি না দেখতো আমি হয়তো এটা এইভাবেই পড়ে থাকতো। আচ্ছা, তো পরে এটা অনেক মানে আরো প্রায় 4 জন কন্টিনিউয়াসলি, এটা প্রায় অনেক দিন ধরে ওরা যাচাই বাছাই করেছে এবং কনফিডেন্সিয়াল ছিল একদম লাস্ট পর্যন্ত। তো তারপরে তো লিস্টটা আসলো আর কি। তো এটাও খুব অবাক, মানে আমি তো মানে ওরা কোত্থেকে দেখলো, ওরা কেন আমাকে অ্যাপ্রোচ করলো, হ্যাঁ আমি জানি না। তো এই জিনিসগুলো ইন্টারেস্টিং যে একটা কাজ যে চলে যাচ্ছে নিজে নিজেই, এগুলো ওই যে যেটা বলছিলেন যে এআই বা মানে বা আমি যদি বলি যে মডার্ন যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, এইটা হয়তো একটা পজিটিভ দিক, যে এই যে মানে কাজ শেয়ার হচ্ছে, হ্যাঁ আবার ওই যে নেগেটিভ দিকও আছে যে ভাইরাল হয়ে যাওয়া, কি শেয়ার হচ্ছে জানি না, বাট অ্যাট দ্য সেম টাইম কানেক্টিভিটি, যে জনসংযোগ হচ্ছে নানান প্রান্তে, এটা আমার কাছে একটা ইম্পর্টেন্ট জিনিস আর কি। আপনার কাছে এমনি যদি খুব সাধারণভাবে জানতে চাই যে জেবনেসা মসজিদটা আসলে কেন খুব বিশেষ হয়ে গেল, খুব একদম আজকে যারা হয়তো নতুন দর্শক আছে তারা হয়তো এটা শুনেই হয়তো দেখতে যেতে পারে বা আরো জানতে পারে এই বিষয়টা নিয়ে। মানে একটা প্রজেক্ট বা যে কোনো একটা শিল্পকর্মকে আমি খুব তাড়াতাড়ি ভালো বলাটা আমার কাছে, আমি এখনো ভয় পাই, আমি বলতে চাই না, হ্যাঁ আমি মনে করি ইট শুড বি টাইম টেস্টেড। তো টাইম যাক, এটা ভালো কি খারাপ আসলে টাইমের সাথে সাথে হবে। এখন যেটা ভালো লাগার দিক সেটা হচ্ছে যে জনমানুষ, মানে আমরা একটা মজার মানে এটার সাথে কানেক্ট করি একটা ইন্টারেস্টিং জিনিস। আমি আর আমার ছোট বোন দুজনেই তো আর্কিটেকচারে পড়তাম। তো আমরা করতাম কি, কোনো একটা প্রজেক্ট মানে ক্লাসের প্রজেক্ট যখন বাসায় করতাম ডিজাইন করে, একদম লাস্টে দেখাতাম আমার বড় বোনকে, কারণ ও আর্কিটেকচারে পড়ে না, ওকে বলতাম যে আমজনতা, এই আমজনতা দেখো তো তোমার কি মনে হয়। তো আমি এখন ভাবি যে একটা প্রজেক্ট যখন মানুষের কাছাকাছি যায়, এটা একটা বড় সার্থকতা। মানে যে এটা দেখছে সে তো আর্কিটেকচার হয়তো বুঝে এটাকে ভালো বলছে সেরকম না, কিন্তু সে ওখানে গেলে তার ভালো লাগছে, হ্যাঁ। তো এইগুলা মানে যে একটা মেয়ে আমাকে ভিডিও করে পাঠিয়েছিল, ওকে আর ওভাবে রিপ্লাইও দেওয়া হয় নাই, তো ও লিখেছে যে এখানে এসে আমার মার কথা মনে হয়েছে, হ্যাঁ। তো এইগুলা অন্যরকম, যে এই যে ইমোশন, একটা আর্কিটেকচার যখন আপনাকে ইমোশনালি টাচ করতে পারে, কতদিন পারবে জানি না, কিন্তু পারছে যে এটা মানে আমার কাছে একটা বড় পাওয়া। আর ওই মানে আমার ছোটবেলায় কিছু জিনিস আমি মিস করেছি বলা, যেটা হচ্ছে যে আমি অনেক সংসদ ভবনে যেতাম, কারণ আমার ফুপা আবার কর্মসূত্রে এমপি হোস্টেলের ভিতরে থাকতেন, প্লাস হচ্ছে তখন সংসদ ভবনের প্লাজাটা ওপেন ছিল, মানে আমরা একদম যারা মোহাম্মদপুরবাসী, ধানমন্ডি ওই এরিয়ার যে কোনো বাচ্চা ওই যে বিকালে গিয়ে কিন্তু ওই প্লাজাটায়, এখন তো এটা বন্ধ করে রেখেছে, হ্যাঁ, তো ওখানে একটা সিভিক প্লেস আমরা ইউজ করছি। তো আর্কিটেকচারের যে মাহাত্ম্য, এই যে মানুষকে যখন সে কানেক্ট করতে পারে, যে কোনো মানুষ ওখানে গিয়ে কানেক্টেড ফিল হচ্ছে, হ্যাঁ। চারুকলায় অনেক যেতাম, মাজহুল ইসলাম স্যারের বিল্ডিং ডিজাইন করা,
বাবার সাথে যেহেতু আর্টের সাথে রিলেটেড ছোটবেলায় যেতাম, তো এই প্রজেক্টগুলো কিন্তু অনেক কাছে টেনেছে। তো এইটা আমার কাছে মনে হয় যে আর্কিটেকচার, এটা আমি যেই ল্যাঙ্গুয়েজেই করি ওটা মানুষের কাছাকাছি যেতে পারাটা অবশ্যই দরকার। নতুন কোনো প্রজেক্টে কাজ করা হচ্ছে বা সামনে নতুন হ্যাঁ কিছু, যেমন একটা ডে কেয়ার ফ্যাসিলিটিসের কাজ মানে এখনো ডিজাইন ফেজে আছে ওই একই কম্পাউন্ডে। কারণ ওনারা খুব মানে যেটা বললাম যে একটা হোলিস্টিক ওয়েলবিংকে চিন্তা করা, এটা আমরা আর্কিটেক্ট হিসেবে এবং ক্লায়েন্ট গ্রুপ ওখানকার ইউজার সবাই মিলে বসেই একটা চিন্তা করা হয়েছে যে আরেকটা ওদের ছোট কর্নার পড়ে আছে আচ্ছা কয়েকটা বিল্ডিং এর মাঝখানে, তো ওখানে একটা ডে কেয়ার ফ্যাসিলিটিস করার কথা হচ্ছে। কারণ ম্যাক্সিমাম গার্মেন্টস ওয়ার্কার ওখানে প্রায় 60% হচ্ছে মেয়ে, তো ওদের ডে কেয়ার ফ্যাসিলিটিস আর একটা ওইটা আবার ফ্রাইডে ক্লিনিক হিসাবে ইউজ হতে পারে। তো ওরকম একটা প্রজেক্টে কাজ করছি। আর আরেকটা করছি, ওটা এখনো কনফিডেন্সিয়াল ওটা, বাট ওই যে ওটাও হচ্ছে পাবলিক স্পেসে কিভাবে একটু মেয়েদের ইনক্লুশনটা বাড়ানো যায়, তো ওইটার কিছু কাজ এখন চলছে। বিউটিফুল। সংসার সামলাতে হয়, এটাও মেয়েদের অনেক বড় একটা দায়িত্ব। এখন যে আসলাম, বড় মেয়ে অসুস্থ, ওকে রেখে আসলাম, তো এটা ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। সংসার সামলানো এটা আসলে গ্রেট একটা জব, এবং সংসার আমি খুব যে সামলাতে পারি তা না, সবাই মিলে সামলাই। কারণ দিন শেষে তো আমাদের আসলে এনার্জিটা লিমিটেড, আমরা চাইলেই অফুরন্ত এনার্জি পাবো না, এবং সেটা আমরা ডিস্ট্রিবিউট করি, কোথাও কাজে দেই, কোথাও আড্ডাতে দেই। সো হয় কি, যারা সংসারের সাথে খুব অ্যাফিলিয়েটেড থাকেন তাদের একটা গ্রেট এনার্জি কিন্তু সেখানে চলে যায়, এবং তারপরে ক্যারিয়ারে সাকসেস আনা, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বাংলাদেশি কমিউনিটিতে, এটা ডেফিনেটলি এটা প্রশংসা পাওয়ার যোগ্য। এবং আপনি যখন ক্যারিয়ার শুরু করেছেন সেই সময় তো বিয়ে-শাদী হয়ে গেছে নাকি? মোটামুটি আমি বিয়ে করেছি 2012-তে। তখন আপনি কি মানে পড়াশোনা তো শেষ হয়ে গেছে, আপনি সেই ক্যারিয়ার? হ্যাঁ, পড়াশোনা করে ফিরে এসে তখন বিয়ে করলাম। হ্যাঁ, আগে মাস্টার্স করে এসে দেন। আপনার পার্টনারের কাছ থেকে কতটুকু সহযোগিতা পেয়েছেন? ও তো আর্কিটেক্ট, মানে আমার পার্টনার শুভ্র শোভন চৌধুরী। সহযোগিতা মানে আমার কথা হচ্ছে যে ওকে মানে কথাটা কি সবাইকে জিজ্ঞেস করা হয় কিনা, মানে সামহাউ এটা আসলে সবাইকেই করি, হ্যাঁ না, এটা আপনাকে বলছি না, এটা কিন্তু আমাদের একটা মানে এটা শুধু বাংলাদেশে না, এটা সব জায়গাতেই, যে এটা একটা কিন্তু আমাদের সামগ্রিক ধারণা যে মা হচ্ছে মেইন, মানে মা যখনই কাজে যায় তখন কিন্তু জিজ্ঞেস করা হয় আচ্ছা তোমার বাচ্চা ঠিক আছে, কে সামলাচ্ছে, হ্যাঁ, কিন্তু বাবাকে কিন্তু জিজ্ঞেস করে না। তো আমার কাছে মনে হয় যে এটা সামহাউ হ্যাঁ বায়োলজিক্যালও ব্যাপারটা, আসলে বাচ্চা একটা সময় পর্যন্ত খুব অ্যাটাচড তো থাকতে হয় মার সাথে। অ্যাট দ্য সেম টাইম আমাদের সমাজটা কি এরকম হতে পারতো কিনা যে আমি বাচ্চাটাকে নিয়ে সব জায়গায় যেতে পারি যতটুকু সম্ভব, হ্যাঁ, সেফ রোড, যে কোনো জায়গায় ট্রাভেল করছি, মানে সর্বজন গাম্যতা যদি সব জায়গায়, অ্যাক্সেসিবিলিটি, হ্যাঁ, বা আমাদের সমাজের ব্যবস্থাটাই কেন এরকম হলো না যে বাচ্চা চাইলেই আমার সাথে কোথাও চলে যাচ্ছে। আর্কিটেকচারে আমরা অনেক ফ্লেক্সিবিলিটি পাই, যেমন ও আমাদের সাথে মিটিং এ যায়, অনেক সময় আমার সাথে ক্লাসেও গেছে, বাট সব সময় তো নিতে পারছি না। তো অ্যাসোসিয়েশনটা তো আসলে দরকার, বাচ্চাকে আমি রেখেই বা আসবো, মানে ও স্কুলে থাকছে ওই সময়টা ঠিক আছে, কিন্তু যতটুকু পারি আমরা একসাথেও তো থাকতে পারতাম। এইভাবে আমি এরকম একটা সমাজ চাই যে একদমই তাই। রাইট। আমরা আমার অনেক মানে জ্ঞানী মানুষরা বলেছেন, হয়তো এভাবেই বলেছেন যে আসলে শুরু হয়ে যায় চিন্তা থেকেই। এই যে আমরা কেউ না কেউ চিন্তা করছি মানে আমাদের এই বিনির্মাণটা শুরু হয়ে গেছে। সো হয়তো আজকে আমরা পাচ্ছি না, আজ থেকে একটা সার্টেন পিরিয়ড অফ টাইম গিয়ে হয়তো আমাদের পরের জেনারেশন সেটা যাওয়া উচিত। এই যুদ্ধ বিগ্রহ এসব না করে সভ্যতা ওরকমই হওয়া উচিত যত ইনক্লুসিভ হওয়া যায়। সো অনেক ধন্যবাদ ম্যাম, আপনার ব্যস্ত সময় কিছুটা সময় আমাদেরকে দিতে পারছেন। ভালো থাকবেন। থ্যাংক ইউ।